আরে বাবা, প্রতি মাসে মাসির বাড়িতে টাকা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু অন্ধগুলিতে ওই মাতাল মার্কা ছেলেটাকে সঙ্গে নিয়ে মাসিকে ডেকে আনার কি দরকার ছিল? এরপর যখন বিপদে পড়বে না। মুন্না কোথায় আমার মুন্না? কতদিন আমি তাকে দেখিনি। মিথ্যে খুনের অপরাধী ফেরারি হয়ে সেই যে বাড়ি ছেড়ে চলে গেল। বাড়ি থেকে বেরিয়ে গেছে মাসিমা, কিন্তু দায়িত্ব থেকে বেরিয়ে যায়নি। মুন্না আমার কাছে বড় হয়েছে, তাই তো আপনাদের প্রতি কর্তব্য পালন করার জন্য মুন্না আপনাদের প্রতি প্রত্যেক মাসে সংসার চালানোর জন্য টাকা পাঠিয়েছে। সেই টাকা কিন্তু আমি আপনার হাতে তুলে দিয়ে এসেছি। তোমাদের ঋণ আমি কোনো দিনই ভুলতে পারবো না বাবা। আজকে আচ্ছা, তাই তো মুন্নার সঙ্গে দেখা করার জন্য তুমি আমাদের এখানে নিয়ে এসেছো। জানো বাবা, মুন্না আমার পেটের ছেলে নয়, কিন্তু তাকে আমি সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তবুও তুমি কিন্তু মুন্নার মা নাও, মুন্নার মাসিমা। তুমি শুধু আমার মা, আর ওই খুনি মুন্নার মাসিমা। গোপাল, আমি শুধু গোপাল নয় মা, আমি হলাম গোপাল চন্দ্র মাতা অথবা মাতাল চন্দ্র গোপাল। আমি সালা 7 জন্মের মাতাল। আমি যতক্ষণ না হচ্ছি বেজামাল, ততক্ষণ আমার হাতে চাই 1 বোতল খাঁটি মা। তুমি চুপ করো মা। এই যে মশাই, তুমি শালা আমাদেরকে এখানে এনে বললে আমার গুণধর মাস্তো দাদা এখানে থাকে, তার নাকি অনেক টাকা শুনেছি। তাই ভাবলাম এখানে এসে শালা আমি পেট ভরে মাল খেতে পাবো। মাল আমার সব শেষ হতেই চললো। আমার মাল কোথায়? মাল তুমি সারাদিনে কত পরিমাণ মদ খাও ভাই? মাল এইটুকু সকালে সবাই ব্রাশ করে চা খায়, আমি চা খাই না। চা খেলে নাকি লিভারের প্রবলেম হয়। তাই আমি এইটুকু মদ খাই। তারপর হালকা টিফিন, তার সাথেও আবার এই মদ। তারপর দুপুরে আবার ভাত, তার সঙ্গেও এই মদ। তারপর হালকা ঘুম, তারপর রাতে খাবার, তার সাথেও আবার এই মাল। আর তাছাড়া আমি সারাদিন এতটুকু মরছি না। তুমি কি জন্ম নেওয়ার পরে মায়ের দুধের পরিবর্তে মদ খেয়ে বড় হয়েছিলে? আরে বাচ্চা ধন, সে কথা আমাকে জিজ্ঞেস করো না, আমার এই জন্মদাত্রী মাকে জিজ্ঞেস করো, তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। ওই মাতালটার কথা বাদ দিয়ে তুমি বলো না, মুন্না কোথায়? তাকে কতদিন আমি দেখিনি। আচ্ছা, মুন্না এখানে কি কাজ করে? সেখানে কি কাজ করে সেটা আমি বলতে পারবো না মাসিমা, তবে হ্যাঁ, ওই বাড়িতে আপনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এখন যান, ওখানে যে অপেক্ষা করুন। মুন্না যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাথে এসে দেখা করবে। এখন বাড়ির ভেতরে গিয়ে বিশ্রাম করুন। এই যেমন শুনতে পাচ্ছেন, আমি এখানে বিশ্রাম করতে আসিনি। আমার মাল অলরেডি শেষ হতে চলেছে। আমার তাড়াতাড়ি মাল পাঠানোর ব্যবস্থা করো, নইলে আমি কেলেঙ্কারি করে দেবো। তুমি তোমার মায়ের সাথে বাড়ির ভেতরে যাও, তোমার পছন্দের জিনিস আমি পাঠিয়ে দিচ্ছি। সত্যি বলছো? তুমি শালা নিশ্চয় আমার বাবা। না, তুমি আমার যেটা, না সেইটা মনে হচ্ছে ভুল হচ্ছে। তুমি আমার পিসে মশাই। না পিসে মশাই না, পিসে মশাই, তুমি আমার জামাই বাবু। আমি হলাম গোপাল চন্দ্র মাতাল অথবা মাতাল চন্দ্র গোপাল। আমি 7 জন্মের মাতাল। আর যতক্ষণ না হচ্ছে বেজামাল, ততক্ষণ আমার হাতে চলা এই মাল চাই, মাল। তুমি এবার মনে পড়েছে, তুমি ওই সকল কিচ্ছু নয়। বাবা, যেটা, কাকা, পিসে মশাই, জামাই বাবু, কিচ্ছু নও। তুমি শালা আমার একেবারে দেবতা। এই শোনো, চলে যাচ্ছ কোথায় বাচ্চা ধন? তুমি তাড়াতাড়ি আমার মালটা পাঠানোর ব্যবস্থা করো। আবার মাল শেষ করতে চলেছে। আমি চললাম, তুমি এসো আমার। আমি চললাম। মুন্না এলে তাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিও। তুমি তাকে বলে দিও তার মাসি তার জন্য নারকেলের নাড়ু করে নিয়ে এসেছে। বাচ্চা গেল, সালা কি বাতালে পাল্লায় পড়েছিলাম রে বাবা। না খেয়ে নিশা হয়ে গেল। ভাগ্যিস গুরুর বাস্ত তো ভাই, তাছাড়া লাগিয়ে দিতাম এক।
এইদিকে আবার এক নেতার বাচ্চা এই অন্ধগুলিতে একটা টিয়া পাখিকে নিয়ে আসার কথা আছে, অ্যাডভান্স নিয়ে গেছে, কিন্তু এখনো এলো না কেন? এসালে নেতা বাতাদের কোনো কথাবার্তাই এখানে আমার এই রাত্রিকে সঙ্গে নিয়ে এসে গেছি স্যার কি। এটা কোন জায়গা বাবা? আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? আপনি আমাকে বললেন আপনি আমাকে চিড়িয়াখানা নিয়ে যাবেন। এটাই আসল ছেড়েখানা ম্যাডাম। একটা কথা, আর নাম রাত্রি, কিন্তু আমাদের দিনের আলোর থেকেও বেশি উজ্জ্বল। কিন্তু এই নেতা, এই টিয়া পাখি আপনাকে বাবা বলে ডাকছে, তার মানে আপনার? আরে না 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 না, এই রাত্রিমার সাথে আমার ছেলের বিয়ে একেবারে ঠিক হয়ে গেছে। এই রাত্রিমা না, এই রাত্রিমা আমার ছেলেটাকে খুব ভালোবাসে। এই ছেলেটা আমার কিছুদিনের জন্য একটা কাজে বাইরে গেছে, তাই রাত্রিমা যাতে ওই বাড়িতে একা একা বসে মন খারাপ না করে, তাই আমি আমার এই হবু বৌমাকে সঙ্গে নিয়ে এখানে বেড়াতে চলে এলাম। আপনি কিন্তু একটা বড় মাপের শয়তান আছেন। চুপ চুপ, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমার একটা সম্মান আছে। আপনাদের কথা মতো তার আমি বিন্দু বুসর্গ বুঝতে পারছি না। বুঝবার চেষ্টা করুন ম্যাডাম, আপনার এই মাননীয় হবু শ্বশুর মশাই আপনাকে এই অন্ধগলি মায়াবতীর কাছে বিক্রি করে মানেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি বৌমা। এতটা নীচ আপনি? আমি আপনার ছেলের কাছে আপনার কুকীর্তির সব কথা জানিয়ে দেব। উত্তেজিত হয়েও না বৌমা, উত্তেজিত হয়েও না, কারণ কোনো লাভ হবে না। ছেলে আর আমি দুজনে মিলে প্ল্যান করে এই কাজটা করেছি। তোমাদের সেই মায়াবতীকে ডাকো, আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিই। মায়াবতীর এত সাক্ষাৎ সাথে সহজে পাওয়া যায় না নেতা বাবু। এই যতবারই আসি এই ততবারই তোমাদের এক কথা শুনে শুনে আমি শালা একবারে বিরক্ত হয়ে গেছি। এবার আমি ওই মায়াবতীর সঙ্গে দেখা করে তবে এখান থেকে যাব। এইখানে আমি বসলাম। মায়াবতীর ইচ্ছা না হলে আপনার এই মানবতা কোনোদিনই পূর্ণ হবে না, জানেন? তার এক হাতে থেকে এদেশের প্রভাবশালী নেতা মন্ত্রীরা, তার এক হাতে থেকে এদেশের পুলিশ প্রশাসন, সে কোনো নায়ক বা নায়িকা নয়, সে কোনো খলনায়ক বা খলনায়িকাও নয়, সেই অন্ধগলির যে মালিক, মালকিন সেটাও বলা যাবে না। অন্ধকারে চলছে লোকে জীব ছড়ছে বিষে ভালোবাসার পীড়িত কাঁদে নাগর হাসে। ছেলে হলো মেয়ের কলে ছেলে হোক বলে ওরে কালী বিজলি ড্যাম না রোগো ঢোল বাজা সোনার ধর্মানিক আমার কেষ্ট পেল না সোনার ধর্মানিক আমার কেষ্ট পেল না ওই চাঁদের পরা রোদের মুখ আমায় থাকতে দিল না মায়াবতী এই সেই নেতা যে ওই অন্ধগলিতে ওই টিয়া পাখিকে নিয়ে এসেছে। তা আমি কি করবো? ওই টাকা ধরে আমি খাবো নাকি? ওকে দাম দিয়ে বিদায় করে দিলি তো হয়। তুমি কিন্তু আমাকে চেনো না। চিনি রাখছি তুই আমার কোনো ভাত টান রে ভাত টান না। ও তোদের মতো তাকলো না সবার ইয়ের নিচে থাকে রে মায়াবতী। ওই দেখো অমনি সবসময় খারাপ চিন্তা করিস কেন বলতা? ইয়ার নিচে রে মানে আমার পায়ের নিচে থাকার কথা বলছি। আসলে কি জানিস তো এই অন্ধগলিতে না সবাই মায়াবতীর পায়ের নিচে থাকে রে। তো আমাকে এখনো জানো না মায়াবতী? জানি রে তোরা হচ্ছে নেতা লোক, তবে আমি শালা এটা বুঝতে পারি না তোরা জনগণের নেতা ওই বাথরুম পোছা চুপ কর মুখ পড়া মিলছে।
বুঝো আমাদের তিলক তোমার বিচারে জনগণের আজ তো তোদের মতো নেতা দেখানে বই যায় না রে। এই তো কয়েকদিন আগে বেশ তো মোটা মোটা ঘুষ দিয়ে চাকরি দিচ্ছিলি না, শিক্ষকতার চাকরি। ওই জনগণ যেদিন আসল তোদের মতলবটা বুঝবে না, তোদের ওই গায়ে গরম জল ছুড়ে মারবে রে ঠামটা, গায়ে গরম জল ছুড়ে মারবে। এই রাস্তায় পড়ে থাকবে রে, এক ফোঁটা জল চাইলেও জলে পাবি না। ওই রাস্তার নেড়ি কুত্তা গুলো না ওই তোদের মতন নেতাদের মুখে কিন্তু এখন আমি কি করবো? এই তোর আবার এখানে কি হলো রে মাঝি? তোকে এখানে কোনো কাজ করতে হবে না রে, তোকে শুধু এখানে পেটে বাচ্চা নিতে হবে রে। আর আমাকে সে বাচ্চাটা কোলে নিয়ে হাত করে নাচাতে হবে রে। মানে ব্যায়াম করবি, ব্যায়াম ওই বড় লোকের ছেলের সাথে, ওই নেতাদের ছেলের সাথে ব্যায়াম করবি রে। আসলে কি জানিস তো, তোদের মতন আধুনিক মেয়েগুলো না ওই ওই ছোট ছোট পোশাক পরে মর্দগুলো সামনে যাবি, তা মর্দগুলো তোদের কি বলবে রে? মা বলবে না বোন বলবে? হ্যাঁ। আর তারপর ওই ফোনে রিল করবি, ছোট ছোট পোশাক পরে নানা রকম ছবি তুলবি, তা তোদেরকে ভালো কথা বলবে। তাই তো আমি বলি রে, তোদের মতন আধুনিক শিক্ষিত মেয়েগুলো না তোরা নিজেরাই নিজেদেরকে ধর্ষণ করিস। কিন্তু আমি তাকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করেছিলাম এই বুক পড়া তুই এখন এখানে নির্জনের মতো দাঁড়িয়ে আছিস কেন? না মানে আমার ওই বাকি পাওনাটা। এই সার্কেট ওকে ওর বাকি পাওনাটা দিয়ে এখান থেকে বিদায় করে দে না। আর শোন এই মাগিটাকে ওই অন্ধগুলির ভিতরে নিয়ে গিয়ে কেমন করে ধান্দা করতে হয় সেটা ভালো করে শিখিয়ে পড়িয়ে দিবি রে। হ্যাঁ না আমি পারবো না। তোমরা আমাকে দয়া করো। তোমাদের মনে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? তোমরা কি এতটাই অমানুষ? এগুলো আমার না করে না এগুলো আমার শত্রু রে, শত্রু। কেন জানিস? বাড়িতে সবাই পৌঁছা দিল মহানন্দেতে, কারণ আমি আসবো বলেছিলাম মায়ের পেটে। সবাই বলল ছেলে হোক বংশ রক্ষা হবে। বাপটা বলল মেয়ে হলে লোক কি আসবে। তবে এলাম যখন পৃথিবী জুড়ে, সবাই দিল ছুড়ে। পাড়া পড়শি হাসলো তখন দাঁত কেলিয়ে পড়ে। কার দোষে এই শাস্তি কেউ বলতে না পারে। তোরাও চুপ করে থাকবি রে জানি, কারণ আমি যে একটা এই মুখ পড়া আমার কষ্ট দেখে তুই কেন চোখে জল ফেলছিস রে? জানা রে ওকে ওর পাখি টাকাটা দিয়ে ওকে এখান থেকে বিদায় করে দে না রে। হ্যাঁ ভাই আমার ওই বাকি চাওয়ানোটা ওই পাওনাটা আপনার কাছে মানুষের চামড়া না চামড়া সেটা আমি বুঝতে পারছি না। এই নিন আপনার টাকা। এবার জান এখান থেকে। অনেক ধন্যবাদ, ভালো থেকো। আসি বৌমা, ভালো থেকো। আমি আবার আমার ওই মানিককে বলে দেখি আমার জন্যে আর একটা নতুন বৌমা জোগাড় করে দিতে পারে। দয়া করে আপনারা আমার ক্ষতি করবেন না। হে ভগবান, আমার মৃত্যু দাও।
হয়ে গেছে, এই অন্ধগলিতে প্রবেশ করার সাথে সাথে তোমার মৃত্যু হয়ে গেছে। ভুলে যাও তোমার পুরনো অধ্যায়, শুরু করো নতুন জীবন। আর সেই নতুন জীবনে তুমি যদি চাও, তোমার পাশে থাকবে এই অন্ধগলির অন্ধকীট সার্কিট। আপনার নাম রাত্রি, মানে অন্ধকার। আর আমার জীবনের সমস্ত অন্ধকার দূর করে আলোর পথে পা বাড়ানোর জন্য বাড়িয়ে দিলাম বন্ধুত্বের হাত। ঢোল বাজা। আমার সার্কিট ছড়া ব্যায়াম করছে, ভালোবাসার প্রদীপ জ্বালতে চাইছে, সুখের পায়রা উড়াতে চাইছে। ওদের ভালোবাসার বাসাটাকে আমি একেবারে আমি মায়াবতে। আমি যখন জীবনে প্রেম ভালোবাসা পাইনি, তখন আমি অন্ধগলিতে কারোর জীবনে ভালোবাসা আসতে দেব না। তোমরা আমার ঘরকে দাদা জিনিসপত্র দেখো বের করো না। শোনো, দাদা শুনতে পাচ্ছি না, তোমরা বের করে দিও না গো, দাদা জিনিস বের করে দিও না। দাদা, দাদা, আরে দাদা, বলি হলোটা কি? চিৎকার করে সারা বাড়িটা একদম মাথায় তুলে রেখেছিস। হাজারবার চিৎকার করবো, হাজারবার চিৎকার করবো। এত বড় ছেলে কি দেখতে পাচ্ছিস না? তো জিনিসগুলো ঘর থেকে বের করে দিতে দাঁড়িয়ে চুপ করে দেখছিস? হ্যাঁ দেখছি দেখছি দেখছি, কারণ আজ থেকে তোকে এই ঘরেই থাকতে হবে। কেন দাদা? এই দাদা বলছি, এই কথা বলিস না রে। জানিস তো ছোট থেকে তোকে ছাড়া আমি একে থাকতে পারি না রে। দাদা এই কথা একদম বলিস না। থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে, এই ঘরেই তোকে থাকতে হবে। এবং সেটা সেটা আমার সাথে নয়, প্রীতির সাথে। আমি থাকবো অন্য ঘরে। প্রীতির সাথে? হ্যাঁ প্রীতির সাথে। আরে আরে এই বোকা, তুই তুই কবে বুঝবি বলতো? এই আধুনিক সমাজে তোর মতন হাবা গোবার ছেলের যে কোনো মূল্য নেই রে ভাই। তাই না, তাই না, তোদের এই আধুনিক সমাজে মানুষ হয়ে আমি বেঁচে থাকতে চাই না ভাই। তোদের এই আধুনিক সমাজে ছেলে মেয়েরা বড় মাতৃদিত করে গাছটা নিয়ে 4 টাকা ঘুরে বেড়ায়, আর তারই বাবা মারা পথের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে। ভাই আধুনিক সমাজে ছেলে মেয়েরা তাদের মোজান বউকে বিয়ে করে ঘরে আনে, আর তাদের বাবা মাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। আচ্ছা বৃদ্ধাশ্রমে এক কোণে বসে বসে চোখের জল ফেলতে ফেলতে কি বলে জানি? কি বলে? বলে ছেলে আমার মতো মতো পিঠা ভাই মতো থাকে যাই না দেখা পালু অনেক রকম দেখি
আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। হেলে আমার প্রতি অজানি হামলা, আমার ঠিকানা আধুনিক রঙিন নেশায় মেচে থাকার ওই মেয়েদের বাচ্চাটার জায়গা হয় ডাস্টবিনে কিংবা নর্দমায়। বলতে পারি দাদা, বলতে পারি ভাই বাচ্চাটার কি দোষ ছিল? ভাই দাদালে দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীনতা পায়নি কেউ। দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীনতা পায়নি কেউ। পাগলিটাও আজ মা হয়েছে, বাবা হয়নি কেউ লে দাদা, বাবা হয়নি কেউ। বাহ বাহ, চমৎকার। সমাজের দর্পণে সমাজটাকে তুই খুব ভালো করে চিনতে শিখে গেছিস রে ভাই। কিন্তু আমি ভাবছি এই আধুনিক শিক্ষায় তোকে শিক্ষিত করে তুললো কে? পিতিলে পিতি। হ্যাঁ, পিতি আমাকে ভালো ভালো কথা শেখায়, গান শোনায়, আমাকে গল্প শোনায়। কিন্তু জানিস তো প্রীতি আমার কি হয় সেটাই আমি বুঝি। দূর বোকা কথা। প্রীতি যে তোর সহধর্মিনী, ও হচ্ছে তোর স্ত্রী আর তুই হচ্ছিস ওর স্বামী। তিলি মানে বউ? হ্যাঁ, আমি ওর স্বামী। বলি দাদা একটা কথা বলবো? বল। বলছি আমার তো বউ আছে, তোর নেই কেন? তুই একটা বিয়ে করে বউ নিয়ে তোলা। তবে আবার ভাজলাম হচ্ছে, মারবো টেনে এক চর। মারলি হলো, প্রীতিকে বলে দেবো। প্রীতি আমাকে বলেছে যে আমাকে বকবে না, তার নামে নালিশ করে তাকে আত্মাতি করে দিয়ে দেবে, বুঝলি? হ্যাঁ, খুব গরম করেছে, বাইরে একটু হাওয়া খেয়েছি দাদা, খুব গরম। রূপ একা একা সন্ধ্যাবেলা কোথাও যাস না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস কিন্তু, তা নাহলে আমি কিন্তু খুব রেগে যাবো। আজ থেকে তুমি আর রূপকে বকবে না দীপদা, কারণ যে মুহূর্তে আমি খবর পেয়েছি যে আমার প্রীতি আর রূপ একসাথে থাকবে, সেই মুহূর্তে আমি লোক পাঠিয়ে আমার বোন আর ওই প্রীতির জায়গাটাকে সাজানোর জন্য আমি সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিয়েছি। সত্যি অভি, আজ আমি খুব খুব খুশি। আমিও খুব খুশি অভি। আচ্ছা, প্রীতির ভালোবাসা পেয়ে ভাইটা আজ আমার একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। তোমাদের ভাই বোনের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না অভি। আচ্ছা দীপদা, আচ্ছা দীপকে যে ডাক্তার দেখাবো বলেছিলে, ডাক্তার কি বলেছে? সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, ডাক্তারবাবু বলেছেন কোনো একটা অ্যাক্সিডেন্ট ও আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে। এই দেখো, তুমি যখন মনে করিয়ে দিলে এই কলকাতায় যে রিপোর্টগুলো করতে পাঠানো হয়েছিল না, সেই রিপোর্টগুলো হয়ে এসেছে। রিপোর্টগুলো কি ডাক্তারকে দেখানো হয়েছে? না অভি, এখনো দেখানো হয়নি। আজই চৌমাথার মোড়ে ডাক্তারবাবু রাত্রি 8:30টার সময় বসেন, 10টা পর্যন্ত থাকেন। যাই আমি রিপোর্টগুলো দেখিয়ে আসি। আরে দাও, না তুমি একা যাবে না, তুমি এক কাজ করো, আমি তোমার সাথে যাচ্ছি। রিপোর্টগুলো তুমি দেখিয়ে তারপর তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর আমি বাড়ি আসবো, কেমন? বেশ, তুমি যখন বলছো তাহলে একটু অপেক্ষাই করা যাক। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সময় তো আমার বোনটা আসার কথা ছিল না। একদম ঠিক কথা বলছি, তোমার একা একা যাওয়া হবে না দাদা ভাই, দাদাকেও তুমি সঙ্গে করে নিয়ে যাও। আর তুই এতক্ষণ কোথায় ছিলি বলতো? কোথায় ছিলি তুই এতক্ষণ? হ্যাঁ, তোর দাদা কতক্ষণ ধরে অপেক্ষা করছে তোর জন্য, তুই এখন কোথায় ছিলি? আরে আমি আমার বোনের জন্য অপেক্ষা করতে করতে দাদাজি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। কোথায় ছিল? তোমরা দুই ভাই বোনের কথা বলো। তোমরা যখন বলছো যে আমাকে একা যেতে দেবে না, তাহলে আমি বাইরে অপেক্ষা করছি। তুমি প্রীতির সাথে কথা বলে এসো। হ্যাঁ, আচ্ছা, আমি বাইরে অপেক্ষা করছি কিন্তু অভি। একদম তুমি অপেক্ষা করো, আমি আসছি। এই বোন, আজকে তোর সিদ্ধান্তে তো দাদা খুব খুশি হয়েছে রে। জানিস দাদা, আমিও কি প্রথমে স্বামী বলে মেনে নিতে পারিনি। আমি যে বিশ্বাসীর ভালোবাসার উপরে অন্ধ ঘুরেছিলাম, কিন্তু আজ আমি আমার ভালোবাসা, শক্তি সবকিছু দিয়ে ওই মানুষটাকে সুস্থ করে তুলতে চাই দাদা। আবার আশীর্বাদ রইল বোন, আমার দৃঢ় বিশ্বাস যে তুই তোর ভালোবাসা দিয়ে ওকে তুই শেষ পর্যন্ত সুস্থ করে তুলতে পারবি। ভালো থাকিস, সুস্থ থাকিস, আর সব সময় নিজে আর ওর খেয়াল রাখিস, কেমন? আশীর্বাদ। ভগবান,
তুমি আমাকে আরো শক্তি দাও ঠাকুর, আমি যেন আমার প্রেম শক্তি দিয়ে ওই মানুষটাকে সুস্থ করে তুলতে পারি। বলছি দাদা বলো তুমি আমাকে দেখে পাঠিয়েছো? হ্যাঁ এসো। দা বলবো দাদি বলো। বুঝছি ঘুম পাইনি বুঝছি। পেয়েছে তো দাদা তুই, কিন্তু তুমি ছাড়া আমি যে একা একা থাকতে পারবো না। তুমি চলে গেলে একা একা আমি যে ভীষণ কষ্ট পাবো। তুমি কি চাও আমি কষ্ট পাই? না না তা কষ্ট পাবে কেন? বলছি কি বলছো? একটা কথা বলবো? বলো। দাদা আমাকে বলেছে। কি বলেছে? আমি তোমার স্বামী আর তুমি আমার বউ। এই তো কদিন আগে ছিলে তুমি অচেনা, আজ চোখের আড়াল হলো ভালো লাগে না। এই তো কদিন আগে ছিলে তুমি অচেনা, আজ চোখের আড়াল হলো ভালো লাগে না। আজ আমার চোখে কি মিশে লাগে, আজ আমার চোখে কি মিশে লাগে, একটা কথা বলবো বউ জানো? হ্যাঁ বলো। বলছি না আমার রাতে এখন ঘুমাতে না। ঘুম আসে না? না, ছোটবেলায় আমার মা আমাকে ঘুম পালানির গান শুনিয়ে মহাভারতে কর্ণর অধীনে গল্প বলে আমাকে ঘুম পালিয়ে দিত। কিন্তু এখন তো আমার মা নেই, তাই ঘুম আছে না। পারবে আমাকে গান শুনিয়ে গল্প শুনিয়ে আমার ঘুম পালিয়ে দিতে? বেশ, তুমি আমার কোলে মাথা রেখে এসো, আমি তোমাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। রাত নামে দু চোখে
उस बोबा भगवान का डेके कोई लाभ ना आते छोकरी। এত রাতে আপনি আমার বেডরুমের ভিতরে ঢুকেছেন কেন? আমির 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 চাঁদ সবাইকার বেডরুম থেকে বাথরুম সব জায়গায় ঘুষে যেতে পারে। कुछ नहीं, कुछ सीधा 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 देख ले আমার ব্যবসার কাজে ওখানে অফিসার মানে তুই দাদা বহুত হ্যাম্পার করছে। এর আগে আমি ওকে সন্ধ্যাবার অনেক কোশিশ করেছি, মানে তো দাদাকে ভালো করে সমঝে দিবি, বলবি আমির চাঁদ মিত্র এসেছিল আমাকে বলে গেছে আমাদের কাজে টাং নাইরা আর নেই তো एक खूबसूरत तोहफा दे दो और से खूबसूरत तोहफा के वजह से लड़के तोरे शहर का हवा का शहर का ला আমার স্বামী তোমরা কোনো ক্ষতি করবো না ম্যাডাম, করবো না। আপনার স্বামীর কোনো ক্ষতি আমরা করবো না। আপনি মানিক সমাদার যার জীবনে প্রবেশ করে তার জীবনটা করে দিই ছারখা। বুঝলেন ম্যাডাম, আপনার ওই অফিসার দাদারা খুব বোকা আছে। আপনার দাদাকে এত করে বোঝাবার চেষ্টা করলাম কিন্তু শালা বুঝতেও চাইলো না। और আমিও শালা আমার ব্যবসার লোকসান একদম পছন্দ করি না। याद रखबे আমির চাঁদ মিত্তল कोई आदमी ना আছে, শয়তান আছে শয়তান। अरे मानिक बेटा, अरे सामने इतना खूबसूरत लड़की थकते चलना उस साथे একটু খেলা হয়ে যা। अबे साला लड़की तो बिल्कुल बेहोश हो जाচ্ছে। কি বলছেন সেঠজি? এখন কি হবে? শোন বেটা, লড়কিটা বহুত খুবসুরত আছে। এই লড়কিটাকে আমাদের গাড়িতে তোল। এই লড়কিটাকে আমি এমন জায়গায় নিয়ে যাব এই সালার অফিসার দাদা কখনো জানতেই পারবে না যে তার প্যান্টটা জিন্দা আছে না মুর্দা আছে। আর এটাই হবে ওই সালা অফিসারকে দিয়ে আমার সবচেয়ে বড় ঝটকা। কিন্তু সেঠজি এত বড় ঝটকা খাওয়ার পরে ওই শালা অফিসার আমাদের কাজে আর বাধা দেওয়ার সাহসই পাবে না। আমির চাঁদ कोई आदमी ना আছে, जीता जगता শয়তান আছে শয়তান। মানিক সমাদার যার জীবনে প্রবেশ করি তার জীবনটা করে একেবারে সরকার